ছাত্রছাত্রীরা, এর আগের দিন যেটা আমি করিয়েছিলাম নিশ্চয়ই খুব ভালো করে করেছো। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো আশা করছি খুব ভালো প্র্যাকটিস করেছো। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব। কাইনেটিক 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 থিওরি অফ গ্যাসেস কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই জিনিসটা আজকে তোমাদের কাছে আলোচনা করব। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটাকে সংক্ষেপে কেটিজিও বলে, কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, বাংলাতে বললে গ্যাসের গতীয় তত্ত্ব। দেখো, এই আগে যে গ্যাস লগুলো আমরা পড়েছি, গ্রাহামের সূত্র বা তোমার তোমার বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, ব্যবহারের সূত্র বা গেলুসাকের চাপের সূত্র, তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু সবগুলো ছিল এক্সপেরিমেন্টাল। কিন্তু দেখো, আমাদের থিওরিটিক্যাল পার্টটায় এই সব সূত্রগুলোকে একসঙ্গে জুড়ে একটা থিওরিটিক্যাল পার্ট দিয়ে গ্যাসের যে আচরণগুলোকে ব্যাখ্যা করার খুব প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণেই বিজ্ঞানীরা এই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস প্রবর্তন করেন, এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের মাধ্যমে, গ্যাসের গতীয় তত্ত্বের মাধ্যমে আমরা গ্যাসের যে আচরণ, সেই আচরণটা একদম ইউনিফর্মলি মানে তোমার কোনো রকম সূত্রগুলোকে এই ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি, এই সূত্রগুলোকে প্রয়োগ করে একত্রে একটা কম্বিনেশন ও কম্বাইন ওয়েতে এই ফর্মগুলোকে প্রকাশ করা হয়েছে, যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। অর্থাৎ এখানে যে গ্যাসের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলোর একত্রিত রূপ এই কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এবং এই যে তত্ত্ব, এই তত্ত্বতে গ্যাস কীরকমভাবে আচরণ করবে বা গ্যাসের গঠন প্রকৃতি কীরকম হবে সেই সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারবো। তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের অনেকগুলো স্বীকার্য আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অনেকগুলো আমাদের স্বীকার্যগুলো এক এক করে করব, এবং আস্তে আস্তে করে আমরা কিন্তু এগিয়ে যাব। দেখো, প্রথম যে স্বীকার্যটা আছে, যে 1 নম্বর স্বীকার্যটা, সেটা আমি জাস্ট বলে দিচ্ছি, যে বলছে যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের তত্ত্ব অনুযায়ী যে প্রত্যেকটা গ্যাসই অসংখ্য অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে ওই গ্যাসের অণু বলে। সেটাই স্বাভাবিক যে একটা গ্যাসের মধ্যে অসংখ্য অতি ক্ষুদ্র কণা আছে, এবং সেই কণাগুলোকে গ্যাসের অণু বলে। এটার মধ্যে আর কোনো অস্বাভাবিকতা নেই। তাহলে এইটা হচ্ছে প্রথম তত্ত্ব। প্রথম তত্ত্বটা তোমরা পড়বে। দ্বিতীয় যে তত্ত্বটা কি, দ্বিতীয় যে স্বীকার্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, সেটা বলছে যে গ্যাসের অণুগুলো কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের যে অণুগুলো, সেগুলো হচ্ছে কঠিন, সলিড। গ্যাসের অণুগুলো কিন্তু কঠিন, মানে একটা সেই রাউন্ড ফর্মে যেরকম থাকে, স্ফেরিক্যাল ফর্মে। গোলাকার মানে স্ফেরিক্যাল, কঠিন এবং কঠিন গোলাকার এবং স্থিতিস্থাপক মানে এদের যে ইলাস্টিসিটি যে ধর্মটা, সেই ধর্মটাও কিন্তু বজায় আছে গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে। সেটাই হচ্ছে কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। এই ক্ষেত্রে এটাই হচ্ছে দ্বিতীয় তত্ত্ব। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তৃতীয় তত্ত্ব থেকে আমাদের কিন্তু খুব ভালো করতে হবে। তৃতীয় তত্ত্বটা থেকে এই দুটো তত্ত্ব ইন জেনারেল, যে গ্যাসের অণুগুলো, প্রত্যেকটা গ্যাসই অসংখ্য অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এইগুলোকে গ্যাসের অণু বলবো। আর দ্বিতীয় তত্ত্ব অনুযায়ী যে আমরা কি বলবো, যে গ্যাসের অণুগুলো কঠিন, গোলাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। এবং দেখো, মানে ইলাস্টিসিটি ধর্মটাই বজায় আছে। স্থিতিস্থাপকতা তোমরা ফিজিক্সে পড়েছো। 3 নম্বর যেটা আমরা করবো সেটা হচ্ছে কোনো গ্যাসের আয়তন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে আমাদের জিনিস লিখতে হবে, যে কোনো গ্যাসের আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। কোনো গ্যাসের আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। কোনো গ্যাসের আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। এইটা যে তুমি কোনো একটা গ্যাসকে কোনো একটা আধারের মধ্যে বা পাত্রের মধ্যে, কন্টেনারের মধ্যে রাখলে, তো সেই যে আধারের যে আয়তনটা, সেই আয়তনের তুলনায় গ্যাসের মোট কণাগুলোর আয়তন কিন্তু নগণ্য। এই ব্যাপারটা এরকমভাবে তোমরা বুঝে নেবে। দেখো, এইখানে ধরো এই কন্টেনারটার মধ্যে আছে, এই কন্টেনারের মধ্যে
তুমি গ্যাসের অণুগুলোকে তুমি রেখে দিয়েছো, গ্যাসের অণুগুলো এদিক 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 ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দেখো এইটা তাহলে তুমি বলবে এই গ্যাসের আয়তন কি? এই গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের যে আয়তন সেটাই এই গ্যাসের আয়তন। কিন্তু এই অণুগুলোকে যদি আমাদের সম্ভব হয়, এই অণুগুলোকে যদি যদি একত্রিত করা সম্ভব হয়, আমি বলেছিলাম যে গ্যাস হচ্ছে কম্প্রেসেবল, অর্থাৎ গ্যাসকে তুমি প্রেসার দিয়ে তুমি কিন্তু গ্যাসকে কিন্তু খুব আয়তনটা তার কম করতে পারো। তো এই অণুগুলোকে যদি প্রেসার দিয়ে দেখবো, অণুগুলোকে যদি আয়তনটা যদি করা যায়, তাহলে দেখবো অণুগুলো এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে, আর কিন্তু অণুগুলো এইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। অর্থাৎ এটা থেকে একদম বোঝা যাচ্ছে যে পাত্রের যে মোট আয়তন, সেই আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর যে মোট আয়তনটা, সেই মোট আয়তনটা কিন্তু নগণ্য, এটা কিন্তু নেগলিজেবল, অর্থাৎ আমরা কিন্তু এটাকে ধরবো না। নিশ্চয়ই বুঝতে পারলে? এবং এটা থেকে এটার সাপোর্টিং ডকুমেন্ট কি? সাপোর্টিং ডকুমেন্ট তোমরা কোথায় করেছো? সাপোর্টিং ডকুমেন্ট মানে সাপোর্টিং ফ্যাক্টটা তোমরা কোথায় করেছো? গ্যাসের যে ধর্মগুলো আমরা করেছিলাম, সেই ধর্মগুলোতে আমাদের কিন্তু এটা বলেছিলাম যে গ্যাস হচ্ছে সংকোচনশীল, কম্প্রেসেবল, বলেছিলাম না? কম্প্রেসেবল গ্যাস হচ্ছে সংকোচনশীল, কম্প্রেসেবল গ্যাস হচ্ছে কম্প্রেসেবল, এটা বলেছিলাম। গ্যাস হচ্ছে কম্প্রেসেবল, সংকোচনশীল। তো গ্যাসকে তুমি, আমি বলেছিলাম না, গ্যাস যদি ধরো একটা কোনো ঘরের মধ্যে কোনো গ্যাস আছে, তুমি যদি চাও কিন্তু এই যে এর মার্কার আছে, এই মার্কারের ভেতরে কিন্তু তুমি যদি প্রেসার দিয়ে এই মার্কারের ভেতরে ঢুকিয়ে দিতে পারো। তাহলে সেটাই বলছে যে এই যে কোনো গ্যাসের পাত্রের মোট আয়তনের তুলনায় কোনো গ্যাসের আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। তো কোনো গ্যাসের আয়তন বলতে কোনো গ্যাসের অণুগুলির মোট আয়তন, এখানে আরেকটু লিখতে হবে যে কোনো গ্যাসের অণুগুলি, তাহলে আরো পরিষ্কার হবে। অণুগুলির মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। বুঝতে পারলে? এটা কোন সাপোর্টিং এর ফ্যাক্টর কি? সাপোর্টিং ফ্যাক্টর হচ্ছে গ্যাস হচ্ছে কম্প্রেসেবল। তো এই ফ্যাক্টরই দিচ্ছে গ্যাস হচ্ছে কম্প্রেসেবল, হাইলি কম্প্রেসেবল আমরা বলতে পারি। গ্যাস হাইলি কম্প্রেসেবল বলে তো গ্যাসকে কিন্তু মোট এই জায়গাটা কিন্তু আমরা পেতে পারবো, মানে অণুগুলোকে একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। সেই জন্যই বলছে কোনো গ্যাসের অণুগুলির মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। এবার দেখো দ্বিতীয় যেটা আমরা করবো সেটা কি? সেটা সেকেন্ড যে ফ্যাক্টটা করবো সেটা হচ্ছে যে এখানে যেটা করব যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 4 নম্বর, অর্থাৎ এখানে 4 নম্বর যেটা করবো সেটা হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কোনো অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তো এটা একদম পরিষ্কার, বিকর্ষণ বল নেই। তো গ্যাসের অণুগুলোর একদম প্রথম এপিসোড থেকেই আমি এটা বলে আসছি যে গ্যাসের অণুগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব কম, মানে নেই বললেই চলে। আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এর জন্যই তো গ্যাস হচ্ছে প্রসারণশীল। এটা তাহলে সাপোর্টিং ফ্যাক্টটা তুমি কি বলবে? যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এটার সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা ধর্ম। আমি বলেছিলাম গ্যাসের লিমিটলেস এক্সপেনশন ঘটতে পারে, গ্যাস কিন্তু খুব সহজেই প্রসারিত হতে পারে। কেন প্রসারিত হতে পারে? কারণ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না বলে একে অপরকে ধরে রাখতে পারে না। আর আকর্ষণ বল ধরে রাখতে যদি না পারে তাহলে কিন্তু পরস্পর এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। সেই জন্য বলা হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এবং এটার সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে এক্সপ্যান্ডেবিলিটি, অর্থাৎ প্রসারণশীলতা। তার সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে প্রসারণশীলতা। গ্যাসের এই ধর্মটা দেখা যায়, এই প্রসারণশীলতা ধর্ম দিয়ে এটা ব্যাখ্যা করা যাবে। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। ক্লিয়ার? এর পরের যে ফ্যাক্টটা দেখো সেটা কি? সেটা হচ্ছে গ্যাসের অণুগুলি সরল রৈখিক পথে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল। তাহলে গ্যাসের অণুগুলো 5 নম্বর যে ফ্যাক্টটা, গ্যাসের অণুগুলি সরল রৈখিক পথে সরল রৈখিক পথে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল। এটা হচ্ছে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল।
তো গ্যাসের অণুগুলোর মধ্যে একটা জিগজ্যাগ মোশন দেখা যায় গ্যাসের অণুগুলোর মধ্যে। তো গ্যাসের অণুগুলোর মধ্যে জিগজ্যাগ মোশন দেখা যায় বলেই গ্যাসের অণুগুলোর কোনো নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। এটা সাপোর্টিং ফ্যাক্ট তুমি এটা দিতে পারো যে গ্যাসের অণুগুলি সরলরৈখিক পথে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল। গ্যাসের অণুগুলোর মধ্যে সর্বদাই গ্যাসের অণুগুলো, এখানে যে গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের অণুগুলো কিন্তু সর্বদা সঞ্চরণশীল। এখানে যাচ্ছে কিন্তু সরলরৈখিক পথে, এখানে যাচ্ছে সরলরৈখিক পথে কিন্তু সদা সঞ্চরণশীল। এবং এটাকে কি বলবো, এটাকে কোন সাপোর্টিং ফ্যাক্ট তুমি দেবে এটার পেছনে? তো এটার পেছনে তুমি বলতে পারো যে গ্যাসের অণুগুলোর নো শেপ অ্যান্ড ভলিউম। এটা সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে এটা, যে গ্যাসের অণুগুলোর কোনো শেপ এবং ভলিউম নেই। তো গ্যাসের অণুগুলো যদি ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল না হতো তাহলে কি হতো? সঞ্চরণশীল না হলে তো তাদের একটা নির্দিষ্ট শেপ এবং ভলিউম থাকতো, যেটা কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। তাহলে গ্যাসের অণুগুলোর সরলরৈখিক পথে ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল, এটার সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে এই কারণেই কিন্তু গ্যাসের কোনো শেপ এবং ভলিউম কিন্তু পাওয়া যায় না। নিশ্চয়ই বুঝতে পারলে? এবং এখান থেকে আরেকটা বলছে যে এই অণুগুলো ইতস্ততভাবে সদা সঞ্চরণশীল। তো আর পরের ফ্যাক্টটা দেখো, 6 নম্বর ফ্যাক্টটা, যে অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খায়। অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খেতে থাকে। নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খেতে থাকে এবং পাত্রের দেওয়ালে ধাক্কার ফলে চাপের সৃষ্টি হয়। ধাক্কার ফলে পাত্রের দেওয়ালে গ্যাসের ধাক্কার ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়। গ্যাসের চাপের সৃষ্টি হয়। তো এটা তো তোমরা জানো যে অণুগুলো নিজেদের মধ্যে কিন্তু পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় বলেই এই অণুগুলোর কিন্তু গতিবেগ কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। প্রথম অবস্থায় যখন গ্যাসের অণুগুলো যখন ওই পাত্রের মধ্যে ঢুকছে তখন কিন্তু অণুগুলোর গতিবেগ কিন্তু একই, কিন্তু যখন নির্দিষ্ট টেম্পারেচার যখন ফিক্সড তখন এই একটা অণু অপর একটা অণুর সঙ্গে কিন্তু সংঘর্ষ হওয়ার ফলে তাদের যে গতিবেগ কিন্তু আলাদা আলাদা হয়ে যেতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে। কেন আলাদা? এটা একটা এক্সাম্পল ধরো, তুমি আস্তে আস্তে করে যাচ্ছ এবং তুমি একটা আস্তে আস্তে করে যাচ্ছ এবং তোমার পেছন থেকে কোনো একটা বন্ধু তোমাকে খুব জোরে ধাক্কা দিল। তাহলে তোমার বন্ধুর যে বেগটা, বন্ধুর যে শক্তিটা তোমার দিকে সঞ্চরণশীল হলো, তা তুমি একটু খানিকটা দূরে এগিয়ে চলে গেলে। সেরকম গ্যাসের অণুগুলো যেটা হয়তো স্লো চলছিল, তার গতিটা স্লো ছিল, পেছন থেকে কোনো একটা তীব্র গতিবেগে ধাবমান কোনো একটা অণু এসে ধাক্কা দিল, তাহলে যে স্লো চলছিল তার গতিবেগটা বেড়ে গেল, আর যে তোমার ফাস্ট চলছিল তার গতিবেগটা ওখানে ধাক্কা দেওয়ার ফলে একটু কমে গেল। সুতরাং এই পাত্রের অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে অবিরত ধাক্কা খেতে থাকে। এর একটা ফ্যাক্ট হচ্ছে যে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে পরস্পর ধাক্কা খেতে থাকে এবং এই কারণে গ্যাসের অণুগুলোর গতি কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এবং পাত্রের দেওয়ালে গ্যাসের ধাক্কার ফলেই গ্যাসের কিন্তু চাপের সৃষ্টি হয়। অণুগুলো এই পাত্রের দেওয়ালের যে ধাক্কাটা দেবে সেটা হচ্ছে গ্যাসের চাপ বলে বিবেচনা হবে। চাপ বলে ধরো এই পাত্রের দেওয়ালের উপর, এখানে হচ্ছে পাত্রের দেওয়ালের উপর ফোর্স, যে বল প্রয়োগ করবে, ফোর্স পার এরিয়া ইজ ইকুয়াল টু প্রেসার। এটা তো আমরা জানি। ধরো এই পাত্রের দেওয়ালে এখানে কোনো গ্যাস আছে, গ্যাসটা এখানে আঘাত করলো মানে কি হলো? এবার এই আঘাতটাই, পাত্রের দেওয়ালের উপর যে আঘাতটা, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। ক্লিয়ার? এবং এটা সংঘর্ষ এবং অণুগুলো করতে যে সংঘর্ষ তাকে গ্যাসের চাপ বলে। এটা তো একদম পরিষ্কার। গ্যাসের চাপের সাপোর্টিং ফ্যাক্টটাও এটা তো নিশ্চিত যে এই চাপের সৃষ্টি হয়। আর যদি এই পারস্পরিক যদি সংঘর্ষ যদি না হতো বা গ্যাসের দেওয়ালের সঙ্গে যদি সংঘর্ষ না হতো, তাহলে গ্যাসের চাপ বলে কিন্তু কোনো কিছু জিনিস আমরা পেতাম না। নিশ্চয়ই বুঝতে পারলে? এই 6 নম্বর এটা ভালো করে পড়বে। আচ্ছা,
এরপরে দেখো, এরপরে যেটা করব সেটা হচ্ছে 7 নম্বর গ্যাসের অণুগুলি। 7 নম্বর যেটা করব দেখো সেটা হচ্ছে 7 নম্বর যেটা করব সেটা হচ্ছে 7 নম্বর যেটা করব সেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর পারস্পরিক সংঘর্ষ বা পাত্রের দেয়ালের সঙ্গে সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক। গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ, গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক। গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক মানে কি? মানে কোনো এনার্জির লস হয় না। গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো সংঘর্ষ হয় না। গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো না, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ হয় না, ভুল বলছি। গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? পূর্ণ স্থিতিস্থাপক মানে তাদের যে শক্তি, সেই শক্তির কোনো গতিশক্তি, তাদের যে মানে যে গতিশক্তি, গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ কি? মানে জাস্ট আমি যে বললাম এনার্জিটা ট্রান্সফার হচ্ছে। মানে একটার গতি, আমি ধরো ধরো একটা বন্ধু স্লো বেগে যাচ্ছিল, তো আমি যদি জোর করে এসে তাকে ধাক্কা দিই, সে গতিশীল হলো, সে একটু তার স্পিডটা বাড়লো, কিন্তু আমার গতিটা কমে গেল। অর্থাৎ মোট কিন্তু গতি শক্তির পরিমাণটা কিন্তু একই থাকলো। সেটাই হচ্ছে স্থিতিস্থাপকের সংজ্ঞা। স্থিতিস্থাপক মানে কি? স্থিতিস্থাপক মানে যেখানে কোনো শক্তির লস হয় না। অর্থাৎ এখানে কোন শক্তিটা? এখানে গতি শক্তিটা। যেহেতু গ্যাসের অণুগুলো মুভেবল, গ্যাসের অণুগুলোর একটা গতি আছে, সুতরাং এখানে আমরা কোন শক্তির কথা ধরবো? গতি শক্তির কথা ধরবো। তাহলে গ্যাসের অণুগুলির মধ্যে সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? যে এদের মধ্যে যখন সংঘর্ষ হবে তখন গতিশক্তির, গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গ্যাসের অণুগুলোর সম্পূর্ণ যে নিট যে গতিশক্তি, মানে একটা দুটো করে যে অনেকগুলো অণুর যে গতিশক্তি পাবো, গতিশক্তির সমন্বয়ে যে আমি একটা নিট গতিশক্তি পাবো সবগুলো অণুর সমন্বয়ে, সেটা কিন্তু ধ্রুবক থাকবে। সেটার জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। বুঝতে পারলে? আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বরটা যেটা করবো সেটা হচ্ছে কি? 8 নম্বর যেটা করবো সেটা হচ্ছে গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। 8 নম্বর, গ্যাস অণুগুলোর গতিশক্তি, গ্যাসের অণুগুলির গতিশক্তি, গ্যাসের অণুগুলির কাইনেটিক এনার্জি, গ্যাসের অণুগুলির গতিশক্তি, গ্যাসের অণুগুলির গতিশক্তি কাইনেটিক এনার্জি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এটা তো আমরা জানি, গ্যাসের অণুগুলির গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এই জিনিসটা আমি আগেও একটু অন্যভাবে বলেছি। অর্থাৎ গতিশক্তি মানে কি? গতিশক্তি দেখবে তোমরা ক্লাস 10এই করেছিলে যে হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু গতিশক্তির ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার। এখানে একটু ভিটা মানে হাফ এম মানে হচ্ছে যে কণাটা যাচ্ছে সেই কণার ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি। তো এইটি হচ্ছে গতিশক্তির ফর্মুলা। এই গতিশক্তি বলছে পরম উষ্ণতা অর্থাৎ টি এর সঙ্গে সমানুপাতিক। তো এটার ফ্যাক্ট আমি আগেই বলেছিলাম যে কোনো একটা জিনিস যখন গরম রান্না করা হয়, রান্নার যে গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে কেন? কারণ ওইখানে যে তাপ উৎপন্ন হচ্ছে, যে তাপ দেওয়া হচ্ছে, সেই তাপের ফলে কিন্তু ওই গ্যাসের যে কণাগুলোর গতিশক্তি বাড়ছে। এটাই তো বলছে তাপ দেওয়ার ফলে গ্যাসের কণাগুলো আরো বেশি স্পিডে কিন্তু যেতে পারছে। আরো বেশি স্পিডে যেতে পারছে মানে গতি, এখানে যেহেতু ভি টার্মটা আছে, গতিশক্তিটা বাড়ছে। আর গতিশক্তি বাড়ছে মানে এটা কিন্তু অন্যান্য, তুমি যদি পাশ দিয়ে যাও তাহলে সেই খাবারের গন্ধটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা থেকে এটা বোঝা যায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। যত টেম্পারেচার বাড়াবে তত কিন্তু কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে। এটা অন্যরকম ভাবে বলা যায়। যেমন ধরো আমাদের যে গেই-লুসাকের যে চাপের সূত্রটা পেয়েছিলাম, সেই চাপের সূত্রটা কি পেয়েছিলাম? টেম্পারেচার প্রপোর্শনাল টু প্রেসার, এটা পেয়েছিলাম, টেম্পারেচার প্রপোর্শনাল টু প্রেসার। আবার কোনো গ্যাসের প্রেসার বৃদ্ধি পেলে গ্যাস অণুগুলো এটা দেখো, যদি আমাদের টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রেসারও বৃদ্ধি পাবে। এটা পড়েছিলাম তো আমাদের গেই-লুসাকের সূত্রতে। তো যদি টেম্পারেচার বৃদ্ধি পায় প্রেসার বৃদ্ধি পাবে, এবং প্রেসার যদি বৃদ্ধি পায় তাহলে পাত্রের দেয়ালের উপর আরো বেশি সংখ্যায় কণা ধাক্কা দেবে। এবং সুতরাং এটি সম্ভব হয় যদি গ্যাস অণুগুলোর গড় গতিশক্তির মান বেশি হয়। সুতরাং বলা যায় যে গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক।
তুমি যত, এটা একটা সাপোর্টিং ফ্যাক্ট হচ্ছে এটাই, তুমি যত বেশি টেম্পারেচার বাড়াবে তত কিন্তু প্রেশার বাড়বে, আর প্রেশার বাড়বে বলে ওই গ্যাসের যে প্রেশার, গ্যাসের প্রেশারটা কিন্তু আস্তে আস্তে করে ওই পাত্রের দেওয়ালের উপর গ্যাসের প্রেশারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এটা তুমি এক্সপেরিমেন্টালি ফ্যাক্ট, সেটাকেই আমি থিওরিটিক্যালি বলছি যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতে। ক্লিয়ার? তো এই হচ্ছে কাইনেটিক থিওরি, কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এই প্রত্যেকটা তত্ত্ব ভালো করে রাখতে হবে। দুটো তত্ত্ব কিন্তু খুব ভালো করে রাখতে হবে। সেই দুটো তত্ত্ব হচ্ছে কি, আমি এটা তৃতীয় নম্বর তত্ত্বটা যেটা বলেছিলাম, দেখো যে গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাসের পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। এই ফ্যাক্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবং দ্বিতীয় যে কাইনেটিক থিওরির যে স্বীকার্যটা করেছিলাম, সেটা কি ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় যেটা কোনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তৃতীয়তে আমাদের যে চতুর্থ নম্বরে যেটা করেছিলাম, যে গ্যাস অণুগুলোর মধ্যে কোন পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এই দুটো, এতগুলো তত্ত্বের মধ্যে, 8টা তত্ত্বের মধ্যে এই দুটো জিনিস খুব ভালো রকম মনে রাখতে হবে, যে গ্যাসের অণুগুলোর মোট আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য, এটা ফার্স্ট। আর গ্যাস অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এটা 2 নম্বর ফ্যাক্ট। এই দুটো ফ্যাক্ট, দুটো স্বীকার্য, দুটো পস্টুলেট কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আর বাদ বাকি এগুলোকে তো পড়তেই হবে, কারণ ওই দুটো স্বীকার্যই কিন্তু পরবর্তীকালে যে ভ্যান ডার ওয়াল সমীকরণ আমরা করব, ভ্যান ডার ওয়াল গ্যাস ইকুয়েশন, সেখানে কিন্তু এই দুটো জিনিসই কিন্তু খুব ভালো করে লাগবে। ওই দুটোতে কিন্তু তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেটা করব, দেখো আস্তে আস্তে করে একটু এগিয়ে যাই, যে গ্যাসের গতির, এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই। যেটা আমরা করব সেটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক গ্যাস ইকুয়েশন। আমরা যেটা করব গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক গ্যাস ইকুয়েশন, গ্যাসের গতীয় সমীকরণ। তো গ্যাসের এই কাইনেটিক থিওরি অনুযায়ী গ্যাসের একটা প্রেশার নির্ধারিত হয়েছে। সেই প্রেশারটা কি? প্রেশার P is equal to 1/3 m n c square r m s। সব কটা টার্ম বলবো, কোনো চিন্তার কিছু নেই। এখানে m হচ্ছে গ্যাসের অণুগুলির ভর। m হচ্ছে কি? m হচ্ছে গ্যাসের অণুগুলির, আচ্ছা এখানে একটা v হবে, m n c square r m s, আর নিচে একটা v হবে। গ্যাসের অণুগুলির ভর, গ্যাসের অণুগুলির ভর। এটা কাইনেটিক গ্যাস ইকুয়েশন অনুযায়ী কোনো গ্যাসের প্রেসারকে কিন্তু এরকম ভাবে ডিনোট করা হয়। প্রেসার ইজ ইকুয়াল টু 1/3 m। m হচ্ছে গ্যাসের অণুগুলির ভর। n হচ্ছে কতগুলি কণা সেখানে আছে সেই কণা, মানে অণুর সংখ্যা। n হচ্ছে গ্যাসের মধ্যে কতগুলি অণু আছে তার সংখ্যা, অর্থাৎ গ্যাসের n হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা, সেটা হচ্ছে n। আর আরএমএস, এটা সি হচ্ছে একটা গতিবেগ। আমি গতিবেগটা আলোচনা করব। সিটাকে আমরা বলবো, সি হচ্ছে একটা গতিবেগ। সেই গতিবেগটা হচ্ছে, এই আরএমএস কথার পুরো কথা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। গতিবেগ একটা আলোচনা করব, খুব ইন্টারেস্টিং আলোচনা। তো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটা যদি বাংলায় বলো তাহলে হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। ইংলিশ টার্মটি সোজা হবে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এটাই হচ্ছে সি, এটা হচ্ছে সি একটা ভেলোসিটি। আর ভি কি? ভি হচ্ছে ওই গ্যাসের আয়তন বা পাত্রের আয়তনও বলতে পারো, কারণ গ্যাসের আয়তন যেটা হবে সেটাই পাত্রের আয়তন হবে। আর পি কি? পি হচ্ছে গ্যাসের চাপ, ক্লিয়ার থাকবে? তাহলে এটা হচ্ছে কাইনেটিক গ্যাস ইকুয়েশন অনুযায়ী আমরা প্রেসারকে ডিনোট করতে পারি। প্রেসার ইজ ইকুয়াল টু 1/3 mn c square rms by v। তো এটাকে অনেক সময় এরকম ভাবেও ডিনোট করা যেতে পারে, এবং এরকম ভাবে মনে রাখার সুবিধা হবে। pv, এই ভিটাকে আমি উপরে তুলে দিচ্ছি, 1/3 mn c square rms। এরকম ভাবেও কিন্তু প্রকাশ করা যেতে পারে, এরকম ভাবেও কিন্তু অনেক সময় প্রকাশ করা হয়, তাতে কোনো ঘাবড়াবার কিছু নেই। তো প্রেসার বললে ভিটাকে এই দিকে রাখতে হবে, আর যদি পিভি যদি দেয় তাহলে তুমি এরকম ভাবে প্রকাশ করতে পারো। এবার আমরা আলোচনা করব, দেখো যে এবার আমরা এখানে আলোচনা করব রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এইটা মানেটা কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি এর
অর্থ কি, এইটা আমরা কিন্তু আলোচনা করব। রুট মিন স্কোয়ার ভেলোসিটি এটা কি থেকে এসছে বা কি এসছে বা কি সেটা কিন্তু আমরা জানবো, আমরা সেটা জানবো। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, তোমরা কপি করেছো আশা করছি। তো দেখো এটা ভালো করে করবে। দেখো এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্রথমে রুট মিন স্কোয়ার ভেলোসিটিতে আসবো। তো আমরা যেটা প্রথমে করবো সেটা হচ্ছে গ্যাস অণুর গড় বেগ, গ্যাস অণুর গড় বেগ। তো গ্যাস অণুর গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, গ্যাস অণুর গড় বেগ। দেখো খুব ভালো করে দেখো, গ্যাস অণুর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি অফ গ্যাস। তো অ্যাভারেজ ভেলোসিটি অফ গ্যাসকে আমরা কিন্তু সি এর উপরে একটা বার দিয়ে প্রকাশ করবো, সি বার। গ্যাস অণুর গড় বেগ ইজ ইকুয়াল টু সি বার, এটা দিয়ে প্রকাশ করবো। এবং এটা কি হবে, এটা গড় বেগ। গড় বেগ মানে কি, যে গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলোর তো গতি আলাদা আলাদা। আমি বলেছি প্রাথমিক অবস্থায় গতি গ্যাসের অণুগুলোর গতি যখন তুমি কন্টেনারের মধ্যে প্রবেশ করো, প্রথম অবস্থায় গতি কিন্তু বেগ কিন্তু একই থাকবে, কিন্তু যখন ওই সংঘর্ষ শুরু হয়ে যাবে তখন কিন্তু গতি বেগ মানে প্রত্যেকটা অণুর কিন্তু আলাদা আলাদা হবে। এবং সেই প্রত্যেকটা অণুর যে গতিবেগের যে গড়, সেটাই হচ্ছে গ্যাস অণুর গড় বেগ। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো গ্যাসের তো অণুর মধ্যে গ্যাসের যে কণার, গ্যাসের তো অসংখ্য কণার সমন্বয় বা অণুর সমন্বয়ে গঠিত। ধরো এখানে N1 সংখ্যক গ্যাসের মধ্যে যে N1 সংখ্যক কণার গতিবেগ, N1 সংখ্যক কণার গতিবেগ আমি করছি C1। এটা হতেই পারে। ধরো গ্যাসের একটা পাত্রের মধ্যে 100টা মলিকুল আছে, সাপোজ 100টা মলিকুল, 100 থেকে অনেক বেশি থাকে, আমি তোমাকে ধরে দিচ্ছি 100টা মলিকুল আছে। তো 100টা মলিকুলের মধ্যে আমি ধরে নিচ্ছি 20টা মলিকুলের গতিবেগ হচ্ছে n সংখ্যক কণার গতিবেগ হচ্ছে c1। 20টা মলিকুলে তার মধ্যে গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ধরতেই পারি। আবার যদি আমি এখানে n2 সংখ্যক কণার গতিবেগ, সেটা কি n2 সংখ্যক কণার গতিবেগ ধরি, আমি যদি 30টা কণা আমি যদি ক্যালকুলেশন করি 100টার মধ্যে, তার গতিবেগটা আলাদা হতেই পারে। 30টা কণার গতিবেগ সেটা কি, 30টা কণার গতিবেগ আমি ধরছি এখানে c2, n2 সংখ্যক কণার গতিবেগ c2 হতেই পারে। কারণ গতিবেগ তো আলাদা আলাদা হয়, গতিবেগ আলাদা আলাদা হয় প্রত্যেকটা কণার। এখানে n সংখ্যক কণার গতিবেগ c1, মানে n1 সংখ্যক কণার গতিবেগ c1, অর্থাৎ n1 হচ্ছে এমন একটা সংখ্যা তুমি ধরে নিলে, এমন একটা নাম্বার ধরে নিলে, তাদের প্রত্যেকের গতিবেগটাই কিন্তু হচ্ছে c1 একই, এরকমটা হতে পারে। কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু গতিবেগ ওই গ্যাসের অণুগুলোর মধ্যে থাকে, কোনোটার বেশি, কোনোটার কম, কোনোটার মাঝারি, এরকম থাকে। তাহলে n2 সংখ্যক কণার গতিবেগ c2 ধরে নিতেই পারি। এরপরে দেখো n3 সংখ্যক কণার গতিবেগ আমি ধরে নিতে পারি c3, এরকম করে চলতে থাকবে এবং চলতে থাকবে। তাহলে এটার যদি গড় গতিবেগ আমি আলোচনা করি, গড় গতিবেগ, তাহলে দেখো n1 সংখ্যক কণার গতিবেগ হচ্ছে c1, তাহলে n1 সংখ্যক কণার মোট গতিবেগ কত? n1 সংখ্যক কণার গতিবেগ হচ্ছে c1, তাহলে n1 সংখ্যক কণার মোট গতিবেগ কত? মোট গতিবেগ হচ্ছে n1 c1, নিশ্চয়ই বুঝতে পারলে। n2 সংখ্যক কণার গতিবেগ হচ্ছে c2, তাহলে n2 সংখ্যক কণার মোট গতিবেগ কত? একটা কণার গতিবেগ হচ্ছে c2, তাহলে n2 সংখ্যক কণার গতিবেগ কত হবে? n2 সংখ্যক কণার গতিবেগ হবে n2 c2, আর n3 সংখ্যক কণার গতিবেগ, মোট গতিবেগ n3 c3। আর এটা বলেছে গ্যাস অণুর গড় বেগ। গড় বেগ মানে কি? গড় বেগ মানে কতগুলো, এইটা ডিভাইডেড বাই কতগুলো কণা আছে তার যোগফল। কণা কতগুলো আছে? n1 প্লাস n2 প্লাস n3, এটাই হচ্ছে গ্যাস অণুর গড় বেগ। এটাকে আমি বলতে পারি c বার, এটা হচ্ছে গ্যাস অণুর গড় বেগ। এবং এটা খালি তিনটে আমি দেখিয়েছি, এটা তিনটে আমি এরকম শো করি, তিনটের বাদ দিয়ে কিন্তু অনেকগুলো এরকম কিন্তু চলতে পারে। অর্থাৎ এখানে কিন্তু তুমি এখানে প্লাস করে ডট 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 করে, প্লাস করে ডট 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 করে যেতে পারো, আরো চলতে পারে। এখানেও প্লাস করে চলতে পারে। আমি তিনটে দেখিয়েছি বলে তিনটের মধ্যে সীমাবদ্ধ রাখলাম।
এটাকেই বলবো গ্যাস অণুর গড় বেগ। এবং গ্যাস অণুর গড় বেগটাকে আমরা প্রকাশ করব একটা ফর্মুলা দ্বারা। সেই ফর্মুলাটা হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে সি, আমি এখানে ফর্মুলাটা লিখছি, সি মানে গ্যাস অণুর গড় বেগ সি বার ইজ ইকুয়াল টু রুট ওভার 8RT বাই পাই এম। 8RT বাই পাই এম অর্থাৎ কি, দেখো এখানে এখানে এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে। এটা উপপাদন আমাদের নেই, এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে যে গ্যাস অণুর, এটা হচ্ছে সি বার, সি বার মানে গ্যাস অণুর গড় বেগের মান কত, রুট ওভার 8 আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি টেম্পারেচার পরম উষ্ণতা, পাই হচ্ছে একটা ধ্রুবক জানো, আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর। 8√8RT বাই পাই এম। ঠিক আছে, এবার দেখো গ্যাস অণুর গড় বেগ আমরা যেটা করব, দ্বিতীয়টা গড় বর্গবেগ। গড় বর্গবেগ আমরা দ্বিতীয় যে টার্মটা নেব, যে গড় বর্গবেগ গ্যাস অণুর, দেখো খুব ভালো করে এটা খেয়াল রাখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। গ্যাস অণুর গড় বর্গবেগ, গ্যাস অণুর গড় বর্গবেগ, এইটা আমরা করব গ্যাস অণুর গড় বর্গবেগ। এটার নাম দেবো গ্যাস অণুর গড় বর্গবেগ, এটার নাম দেবো সি সি বার স্কোয়ার। গ্যাস অণুর গড় বর্গবেগ সি বার স্কোয়ার। এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এইখানে যে C1টা ছিল, সেই C1 এর গতিবেগের আমরা বর্গ করব, বাদ বাকি সব জিনিসটা একই থাকবে। এই C2 যেটা ছিল, C2 এর গতিবেগটা বর্গ করব। গ্যাস অণুর গড় বর্গবেগ, গড় আমরা ছিল গড় বেগ, তাহলে এখান থেকে আমি কি করছি, গড় বর্গবেগ, গড় বর্গবেগটা কার হবে, এই C1 এর হবে, N1 এর তো হবে না, N1 এর তো স্কোয়ার হবে না, তাহলে কার হবে, C1 এর হবে। তাহলে C1 এর যদি স্কোয়ার করে যে গতিবেগটা পাবো এই ফর্মুলাতে, সেটাই হবে গ্যাস অণুর গড় বেগের বর্গ, যেটাকে আমরা বলবো গড় বর্গবেগ। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে C বার স্কোয়ার ইজ ইকুয়াল টু N1 C1 স্কোয়ার, জাস্ট এগুলোকে বর্গ করে দেবো। তারপরে কি হচ্ছে দেখো, N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট ডট চলতে থাকবে। কিন্তু আমরা তিনটে দিয়ে বুঝেছি বলে তিনটে এরকম বোঝাবে, যে এখানে হচ্ছে গ্যাস অণুর গড় বর্গবেগ মানে তুমি এইটা যেটা পেয়েছো, সেখানে খালি কেবলমাত্র C1 মানে এই যে গ্যাসের অণুগুলো যে বিভিন্ন গতিবেগটা পেয়েছো, তাদের খালি বর্গ করবে, তাহলে গ্যাস অণুর গড় বর্গবেগটা পেয়ে যাবে, কারণ এই মানটা গড় বর্গবেগটাই নির্ণয় করছে। এরপর আমরা আসবো যে গড় বর্গবেগের বর্গমূল। দেখো এরপরে আমরা আসবো যে গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল। খুব ভালো করে দেখো, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল, এটাকে আমরা বলবো CRMS, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। গড় CRMS, এটাই হচ্ছে CRMS মানে কি, CRMS রুট মিন স্কোয়ার, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল। মানে কি, মানে দেখো, মানে এইটার বর্গমূল করে দাও, এটার বর্গমূল যদি করি তাহলে কিরকম থাকবে, তাহলে CRMS ইজ ইকুয়াল টু রুট ওভার C স্কোয়ার। এটাকে বার করে দিলে CRMS ইজ ইকুয়াল টু গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল। দেখো প্রথমে হচ্ছে গড় বেগ, তারপর হচ্ছে গড় বর্গবেগ, এবার কি হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। এবার তুমি করো, তাহলে এইটা টোটালটাই বর্গমূল করে দেবে। এটা টোটালটাই বর্গমূল N1 C1 স্কোয়ার প্লাস N2 C2 স্কোয়ার প্লাস N3 C3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর নিচে N1 প্লাস N2 প্লাস N3। এইটাই হচ্ছে গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূল। তো এই আরএমএসটাই কিন্তু আমরা ব্যবহার করব এই কাইনেটিক গ্যাস যে ইকুয়েশন, গতিতত্ত্বের যে আমি ইকুয়েশন লিখেছিলাম আরএমএস,
আরএমএস মানে কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল। আস্তে আস্তে করে মনে রাখবে, গড় বেগ মানে হচ্ছে এইটা, গড় বর্গবেগ মানে হচ্ছে তার ঠিক মানে সে বেগের সে স্কোয়ারগুলো করে দাও, এবং তারপরে গড় বর্গবেগের বর্গমূল কি, এইটাকে যেটা স্কোয়ার করছো সেটাকে আবার বর্গমূল করো। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসছে, স্যার এইটাকে স্কোয়ার করলে, স্কোয়ার করে এইটা পেয়েছি, তাহলে এইটার যদি বর্গমূল করি তাহলে যে এইটা পেলাম, তাহলে তো এইটার মানটা তো এই এর সঙ্গে তো সমান হবে, গড় বেগের সঙ্গে তো সমান হবে। তোমাদের মধ্যে এই প্রশ্ন আসছে, আমি বুঝতে পারছি, যে এইখানে তুমি তো এইটার স্কোয়ার করে, এটার স্কোয়ার করে তুমি এই মাসটা পেয়েছো, এবার এটার যদি আবার বর্গমূল করো তাহলে তো স্যার এই সিআরএমএস আর এই গড় বেগটা তো সমান হবে। এটা তো সাধারণ অবস্থায় সেটাই তো হয়, 4কে বর্গ করে 4 4 16 করে তার যদি বর্গমূল করো তাহলে তো 4ই হবে, তাহলে তো এইটা আর এইটা সমান হবে। কিন্তু আমি প্রমাণ করে দেবো, এক্ষুনি প্রমাণ করছি যে এটা একটা সমান হবে না, একটু হলেও পার্থক্য থাকবে। যেমন ধরো আমি এখানে একটা প্রমাণ করি, যেমন ধরো এখানে একটা বলছে যে ধরো দুটি অণু আছে, গ্যাসের দুটি অণু আছে, সাপোজ গ্যাসের দুটি অণু, তো গ্যাসের দুটি অণু আছে, তো দুটি অণু আছে, তো একটা অণুর গতিবেগ, একটি অণুর বেগ আমি করছি, দেখো একটি অণুর বেগ আমি করছি, একটি অণু একদম স্পেসিফিক দিয়ে দিচ্ছি, একটি অণুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, একটি অণুর বেগ 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আরেকটি অণুর বেগ সেটা কি, সেটা ধরে নিচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এটা তোমাকে বোঝাচ্ছি যে এই জিনিসটা, এই গড় বেগ আর গড় বর্গবেগের বর্গমূল এটা এক হবে না, এটা বোঝানোর জন্য এটা বলছি। ধরো দুটো অণু নিয়েছি গেছে, সেই দুটো অণুর একটি অণুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর একটি অণুর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, হয়েছে। এবার দেখো এখানে আমি এটা মুছছি, এইটুকু পার্টটা, তাহলে এখানে যদি তার গড় বর্গবেগ করতে চাই, গড় বর্গবেগ c ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, দেখো এখানে দেখো n1 c1, এখানে n1 মানে কি, n1 মানে হচ্ছে দেখো n1 মানে একটি অণু, এখানে একটি অণু, তাহলে 1 আর c1 মানে কি, c1 তার গতিবেগটা কত, 2 মিটার, 1 × 2 প্লাস 1 × 2 প্লাস এখানে কি দেখো n2 মানে কি, n2 হচ্ছে কণার সংখ্যা, সেটা কটা, একটি, n2 1 × কত, 4, তাহলে এবার ডিভাইডেড বাই, আর তো কোনো কণা নেই, এখানে দুটো কণা দিয়েই আমি তোমাকে বোঝাচ্ছি। আর নিচে কি হবে, নিচে n1 প্লাস n2 যোগফল কত, n1 হচ্ছে 1 আর n2 হচ্ছে 1, দুটোই হচ্ছে 1, তাহলে এই যোগফলটা এটা তুমি করো বার করে, কত হচ্ছে 2 আর 4 আর 2 আর ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 সমান 3 মিটার পার সেকেন্ড, এটা হলো 3 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই এটা গড় বেগটা পেলে। এবার দেখো এইটার ক্ষেত্রে যদি আমি করি তাহলে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে আমি এটা মুছে দিচ্ছি যে রুট মিন স্কয়ার, এটার ক্ষেত্রে যদি এইটা যদি গতিবেগ থাকে তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি নিলে কি হবে, আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, দেখো n1 c1 স্কয়ার, n1 মানে কত, 1, c1 স্কয়ার মানে কত, c1 স্কয়ার মানে হচ্ছে, দেখো c1 স্কয়ার মানে হচ্ছে এটা 2 এর স্কয়ার, ঠিক আছে, প্লাস n2 c2 স্কয়ার, n2 মানে কি, n2 মানে হচ্ছে 1 ইনটু c2 মানে কি 4 মিটার ইনটু 4 a স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 মানে কি 1 প্লাস 1 মানে 2। এবার এটা তুমি বর্গমূল করো, মানে এটা তুমি বার করো ক্যালকুলেশন করে, আন্ডার দ্য রুট 2 স্কয়ার মানে 4 স্কয়ার মানে 16 ডিভাইডেড বাই 2, তো কত আসছে 16 প্লাস 4 মানে 20 ডিভাইডেড বাই 2 রুট ওভার মানে 10
রুট ওভার আন্ডার দ্য রুট 10, 10 আন্ডার দ্য রুট যদি 10 হয় তাহলে তুমি এর মানটা পাবে 3.16 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তুমি যে কনফিউশনটা করেছিলে সেই কনফিউশনটা কিন্তু আমি দূর করে দিলাম, যে কোনো জিনিসের বর্গ নিয়ে তার যদি বর্গমূল করা হয়, অর্থাৎ এখানে এই গড় বেগটার বর্গ নিয়ে তার আবার বর্গমূল করছি, তাহলে তো সেই মানটা তো প্রথম মানটার সঙ্গে তো একই আসবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটার কম্বিনেশন হইতে আছে, অনেকগুলো কণা একত্রে আছে, সেক্ষেত্রে কিন্তু মানটা কিন্তু আলাদাই হচ্ছে। এখানে দেখো 3 মিটার পার সেকেন্ড বেরিয়েছে, এখানে 3.16 মিটার পার সেকেন্ড বেরিয়েছে। তাহলে নিশ্চয়ই এই CRMS এর মানটা এই গড় বেগের মানের থেকে আলাদা। এবং এই CRMS মানটা ব্যবহার করা হয় কারণ এই ক্ষেত্রে তোমরা পরবর্তীকালে পড়বে এই ব্যাখ্যাটা কেন CRMSটা ব্যবহার করা হয়, যে গড় বেগটাই তো নিতে পারি। গড় বেগ নিলে কি হয়, গড় বেগ নিলে মানে একটা অক্ষ বরাবর পজিটিভ, উপরের দিকে পজিটিভ এবং নেগেটিভ, কারণ একটা অক্ষের উপরে এবং নিচে দুদিকেই কিন্তু গ্যাসের অণুগুলো গতিশীল থাকতে পারে। তাহলে গ্যাসের উপরের দিকে যে গতিশীল থাকতে পারে তাটাকে যদি প্লাস ধরি, আর একটা অক্ষে যদি নিচের দিকে যে গতিশীল থাকে সেটাকে যদি মাইনাস ধরি, তাহলে দুটোর যোগফল কিন্তু প্লাস মাইনাস করে দুটোর যোগফল কিন্তু 0 হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা গ্যাস অণুর গড় বেগটাকে কিন্তু ব্যবহার করি না। এবার কি করি, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূলটা কেন ব্যবহার করি, কারণ দেখো যদি নেগেটিভ যদি থাকেও তাহলে তার যদি তুমি বর্গ করো, বর্গ করলে সেই নেগেটিভটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, আর নেগেটিভটা যখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ওই কোনো গ্যাসের যে ভেলোসিটির যে মানটা পাচ্ছি সেই ভেলোসিটির মানটা কিন্তু পজিটিভই পাচ্ছি। আর এক্ষেত্রে যদি এইটা নিয়ে যদি চলতে চাই তাহলে পজিটিভ আর নেগেটিভ মানে একটা অক্ষ বরাবর উপরের দিকে যে থাকবে সেগুলো পজিটিভ মানের থাকবে, আর নিচের দিকে যে কণাগুলো থাকবে তার গতিটা থাকবে তার নেগেটিভ মানের থাকবে। তাহলে ওই পজিটিভ আর এই নেগেটিভ সমান হয়ে গেলে গ্যাসের অণুর গতি 0 হয়ে যেতে পারে। আর 0 কি গ্যাসের অণুর গতি কি কোনো 0 হয়? 0 সম্ভব না। সেই জন্য কি করা হয়, গ্যাস অণুর বর্গবেগের বর্গমূলটা নেওয়া হয়। বর্গবেগের বর্গমূল নিলে গ্যাসের অণুর গতি কখনোই কিন্তু শূন্য হবে না, কারণ নেগেটিভেরও যদি স্কোয়ার করো তাহলে সেটা কিন্তু পজিটিভই হয়ে যায়। এটা পরবর্তীকালে পড়বে, আমি জাস্ট অল্প করে একটা হিন্ট তোমাকে দিয়ে দিলাম। তো এটা জিনিসটা পড়বে। এবার দেখো গ্যাসের গতীয় সমীকরণ থেকে যে গ্যাসের, তাহলে আরএমএসটা নিশ্চয়ই বুঝলে, গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূলটা কি। যদি তুমি সংজ্ঞা করো তাহলে সংজ্ঞাটাতে এরকম লেখা আছে, কোনো গ্যাসের বিভিন্ন অণুগুলোর বেগের বর্গ নিয়ে তার গড় মানের যদি বর্গমূল নেওয়া হয় তবে যে রাশি পাওয়া যায় তাকে উক্ত গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল বলে, যাকে সোজা কথায় রুট মিন স্কয়ার ভেলোসিটি বলে। এটা খাতায় লিখে লিখে ভালো করে একটু প্র্যাকটিস করো, তাহলেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে, এরপরে যেটা করব সেটা কি, সেটা হচ্ছে দেখো এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে গড় গ্যাসের গতীয় সমীকরণ থেকে CRMS এর মান নির্ণয়। গ্যাসের গতীয় সমীকরণ থেকে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, গ্যাসের গতীয় সমীকরণ থেকে এই রুট মিন স্কয়ারের মান নির্ণয়, CRMS এর মান নির্ণয়, RMS রুট মিন স্কয়ারের মান নির্ণয়। কিভাবে মান বেরোচ্ছে দেখো আমরা তো এটা তো আমরা করেছি যে গ্যাসের গতীয় সমীকরণটা কি করেছিলাম, করেছিলাম PV is equal to 1/3 mn c square RMS করেছিলাম, mn c square RMS। আচ্ছা, এইবার দেখো যদি আমাদের এখানে তুমি এটা আচ্ছা যদি এটা যদি 1 মোল কোনো গ্যাস হয়, যদি এইটা তো গ্যাসের গতীয় সমীকরণ, এই গ্যাসের গতীয় সমীকরণে যদি 1 মোল আমি গ্যাস নিই, 1 মোল যদি গ্যাস নেওয়া হয়, যদি গ্যাস নিই, গ্যাস ধরা হয়, 1 মোল গ্যাসের এই কণার সংখ্যাটা এখানে n হচ্ছে কণার সংখ্যা, অণুর সংখ্যা লিখেছিলে। 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের অণু সংখ্যাটা কি হবে, অণু সংখ্যাটা কত, 1 মোল গ্যাসের অণু সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যক n সংখ্যক পাওয়া যায় 1 মোল গ্যাসের কণা সংখ্যা, আমরা তো সবাই জানি। তাহলে এটা যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই গ্যাসের গতীয় সমীকরণটাকে প্রয়োগ করি, তাহলে এই nটা রিপ্লেস হয়ে যাবে কিন্তু n দ্বারা।
অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা, এবং রিপ্লেস হয়ে কি হবে এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে, পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম এন এম এন সি স্কোয়ার আর সি স্কোয়ার আর এম এস, এম এন সি স্কোয়ার আর এম এস, এটা পাচ্ছি। এবার দেখো এই যে এবার এই এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা এম এন, এই জায়গাটা একটু খেয়াল করতে বলছি। তো এইটা দেখো, এমটা হচ্ছে একটা গ্যাসের অণুর ভর, এম এম হচ্ছে একটা গ্যাসের অণুর ভর, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এক মোল গ্যাসের টোটাল ভরটা কত? তো এক মোল গ্যাসের দেখো এইখানটা থেকে আমরা জানি, এখানে আমরা এক মোল গ্যাসের আমরা কি করেছিলাম, যে মলিকুলার মাস, এই মোল সংখ্যা ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মলিকুলার মাস, এটা করেছিলাম। তো আচ্ছা, এই জায়গাটা তোমাদের একটু এখানে বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, আমি এইটাই বলছি। দেখো এখানে, দেখো এখানে হচ্ছে এম হচ্ছে একটা গ্যাসের অণুর ভর, আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাগত 6.022 × 10⁻23 সংখ্যক কণার ভর। তাহলে এন হচ্ছে আমি এম হচ্ছে একটা অণুর ভর, আর এন মানে কি, এন মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যা। তাহলে এই এন এর সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে যদি একটা অণুর ভর যদি আমি গুণ করি, তাহলে সেই গ্যাসের আণবিক ভর পাবো কি? আণবিক ভরটা তো পাবো, কারণ দেখো এখানে একটা অণুর ভর, গ্যাসের অণুর একটা যদি অণু থাকে তার ভর হচ্ছে এম। এবার গ্যাসের এক মোল যদি আমি নিই, এক মোলের মধ্যে কণা সংখ্যা কত আছে? এক মোলের মধ্যে কণা সংখ্যা আছে 6.022 × 10⁻23। তাহলে একটি কণার ভর যদি এম হয়, তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক কণার ভর কত হবে? এটা তো এক মোল, এক মোলের কণার ভর কত হবে? ভর হবে এম ইন্টু এন, অ্যাভোগাড্রো সংখ্যক। এবং এই এক মোল গ্যাসের ভরটাই হচ্ছে ওই গ্যাসের আণবিক গুরুত্ব। সেই আণবিক গুরুত্বটাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই এম এনটাকে আমরা কিন্তু বড় হাতের এম দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ ওই গ্যাসের আণবিক গুরুত্ব। অর্থাৎ আমরা কি বলতে পারি, 1/3 এম এনটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করছে, আণবিক গুরুত্ব 1/3 এম ইজ ইন্টু সি স্কোয়ার আর এম এস। ঠিক আছে, এবার দেখো এই পিভি ইজ ইকুয়াল টু, আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি পাই এক মোল গ্যাসের ক্ষেত্রে, পিভি ইজ ইকুয়াল টু আরটি। তাহলে এখানে আমি পিভির জায়গায় আমি আরটি লিখতে পারি, পিভির জায়গায় আরটি লিখতে পারি, আমরা এক মোল গ্যাসের ক্ষেত্রে করছি। তাহলে সি স্কোয়ার আর এম এস, এই মানেটা কি, সি স্কোয়ার আর এম এস, এই মানেটা হচ্ছে দেখো, এটা যদি আমি দিকে তুলে দিই 3RT/m। তাহলে সিআরএমএস এর মানটা কি হবে, √3RT/m। এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটির মান। এখানে দেখো একদম নিশ্চিতভাবে বার করা যাবে, কোনো গ্যাসের কোনো অণুর কোনো গতিবেগের কোনো প্রয়োজনই নেই। এই জন্যই এটার বড় অ্যাডভান্টেজ সিআরএমএসটা ব্যবহার করা। কারণ কি, দেখো এখানে 3, এটা হচ্ছে আরটা তো সর্বজনীন গ্যাস ধ্রুবক জানো, টি হচ্ছে টেম্পারেচার, এম হচ্ছে গ্যাসের মলিকুলার মাস। তাহলে এইগুলো জানা থাকলেই আমরা সেই অণুর গতিবেগটা বার করে ফেলতে পারবো। আর গতিবেগ যদি বার করে দেওয়া যায়, তাহলে এখানে গ্যাসের প্রেশারটাও বার করে দেওয়া যাবে। তো এইটাই হচ্ছে এই সিআরএমএস ইজ ইকুয়াল টু √3RT/m। খুব ভালো করে মনে রাখবে। আর গ্যাস অণুর যে গড় যে বেগটা, গড় বেগটাকে কিভাবে প্রকাশ করেছিলাম, যে গড় বেগটাকে প্রকাশ করা হয়েছিলাম √8RT/m। আর এখানে রুট মিন স্কোয়ার ভেলোসিটির যে মানটা আসছে √3RT/m। খেয়াল থাকবে যেন, ভালো করে করবে এটা, √3RT/m। ঠিক আছে, এটা খুব ভালো করে করো। আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা যেটা করব, এইবার √3RT/m, এটা ভালো করে করবে। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাস অণুর সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। আমরা যেটা এই কামটা করব সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, গ্যাস অণুর সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট
এমপিভি মোস্ট প্রবাবল ভেলোসিটি। দেখো আমি বলেছি যে গ্যাস অণুগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গতিবেগ সম্পন্ন কণা থাকে, কোনোটার গতি বেশি, কোনোটার গতি কম, কোনোটার গতি মাঝারি, প্রত্যেকটা গতি থাকে। এবার তোমাকে এই সম্ভাব্যতম বেগ নির্ণয় করতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে সর্বাধিক সংখ্যক গ্যাস অণু, যেটার মধ্যে সব থেকে বেশি সর্বাধিক সংখ্যক গ্যাস অণু যে বেগে চলে তাকেই আমরা বলবো নির্দিষ্ট উষ্ণতায়, সেই বেগটাকেই আমরা বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি। ধরো 100টা কোনো গ্যাসের মধ্যে 100টা অণু আছে, এই 100টা অণুর মধ্যে 50টা অণুর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড, 30টা অণুর গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, আর 20টা অণুর গতিবেগ 3 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটা সব থেকে বেশি কণা, কোনটাতে সব থেকে বেশি কণার গতিবেগটা কত? সব থেকে বেশি কণার গতিবেগ 50টা যে কণা, সেই 50টা কণার গতিবেগটা কত? 50টা কণার গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বাধিক সংখ্যক কণা যে বেগে বিচরণ করে 5 মিটার পার সেকেন্ড, সেটাই হচ্ছে তার সম্ভাব্যতম গতিবেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি, ওই গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি। অর্থাৎ সর্বাধিক সংখ্যক কণা যে বেগে বিচরণ করে নির্দিষ্ট উষ্ণতা, ফিক্সড টেম্পারেচারে সর্বাধিক সংখ্যক কণা, সর্বাধিক সংখ্যক কণা যে বেগে বিচরণ করে, যে গতিবেগে বিচরণ করে তাকেই আমরা বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি। এবং মোস্ট প্রবাবল ভেলোসিটি এমপিভি এটাকে বলা হয়, এটাকে সম্ভবতম বেগটাকে এরকমভাবে প্রকাশ করে সিএম, মোস্ট প্রবাবল ভেলোসিটিকে এরকমভাবে প্রকাশ করা হয়। সিএম এর মান হচ্ছে √2RT/m, √2RT/m। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা জাস্ট ব্যাখ্যাটা, এটা জাস্ট এই সূত্রটা আছে, এই যে এই ফর্মুলাটা, এটা মনে রাখতে হবে যে এর মানটা কত, cm √2RT/m। এটার ডেরিভেশন প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা তিনটে গতিবেগ কিন্তু আমরা করেছি। একটা হচ্ছে গড় বেগ c বার, এর গতিবেগটা কত? এর গতিবেগটা আমরা পেয়েছি দেখো √8RT/m, এটা পেয়েছি πm, এটা পেয়েছি 8RT/m। নোট করেছো, দেখবে প্রথমে করেছো। আচ্ছা, রুট মিন স্কয়ার CRMS এর মানটা কি পেলাম? CRMS এর মানটা হচ্ছে √3RT/m। আর মোস্ট প্রবাবল ভেলোসিটি CM এর মানটা কি পেলাম? এর মানটা পেলাম √2RT/m, এই মানটা পেলাম √2RT/m, এই মানটা পেয়েছি। এবার এই তিনটে মানের যে অনুপাত যদি বার করি, আমি CMটাকে প্রথমে নিচ্ছি, CM CRMS C বার, গড় বেগ। এই তিনটে বেগই গ্যাস সম্বন্ধে ব্যবহার করা হয়। এবং তিনটে বেগের যে গতিবেগের যে আমি মানে অনুপাতটা নেবো, সেই অনুপাতটা কি হবে? অনুপাতটা তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখবে আসবে, মানে এইটা CM এর জায়গায় এইটা বসাবে, CRMS এর জায়গায় এইটা বসাবে, আর C বারের জায়গায় এইটা বসাবে। এখান থেকে যে মানটা আসবে, সেই মানটা কত? সেই মানটা আসবে 1:1.128:1.224, এই মানটা কিন্তু আসবে। ভালো করে পড়বে, এই মানটা তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই তিনটে গতিবেগ ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে গড় বেগ, গ্যাস অণুগুলোর বেগের যে গড়, সেটা হচ্ছে গড় বেগ। এটার মধ্যে একদম সিম্পল, n1c1 + n2c2 + n3c3/n1 + n2 + n3। আর এটা কি CRMS এর মানটা? CRMS হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা হচ্ছে n1c1² n2c2² n3c3² n1 + n2 + n3। এবার টোটালটা হচ্ছে রুট, এটাই হচ্ছে CRMS। আর CM মোস্ট প্রবাবল ভেলোসিটি কি? যে একটা গ্যাসের অণুর মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে বেগে বিচরণ করবে, সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আমরা চলে যাই আরেকটু পরের পোর্শনটায়,
এই জায়গাটা একটু আমরা করে নেব। তো এই পরের যে পোর্শনটা সেটা করব গ্যাস অণুর গড় গতিশক্তি। তো গ্যাস অণুর গড় গতিশক্তি, গ্যাস অণুর গড় গতিশক্তি, গ্যাস অণুর গড় গতিশক্তি, গ্যাস অণুর গড় গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ গ্যাসিয়াস, কাইনেটিক এনার্জি অফ গ্যাস অণুর গড় গতিশক্তি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। তো দেখো গ্যাস অণুর আমরা যদি গতিবেগটাকে মানে আমরা গ্যাস অণুর গতিশক্তি ফর্মুলাটা কি? গতিশক্তি কাইনেটিক এনার্জি আমরা তো আগেও একটু লিখেছিলাম যে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি। অর্থাৎ গতিশক্তির ফর্মুলাটা তোমরা পড়েছো, ফিজিক্সে পড়েছো বা ক্লাস 10-এ পড়েছো। এম হচ্ছে কোনো গ্যাসের মানে কোনো একটা পার্টিকেলের ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি। তো এখানেও করব গ্যাস অণুর গড় গতিশক্তি, গ্যাস অণুর গড় গতিশক্তি। এখানেও আমরা ব্যবহার করব এই ফর্মুলাটাকে, গড় গতিশক্তি। এটাকে কিন্তু ইপসাইলন ই বার বলে প্রকাশ করা হয়। ই বার ইজ ইকুয়াল টু, এখানে তুমি এটার উপর প্রকাশ করো হাফ এম। এবার এখানে ভিটা আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে যে কাইনেটিক গ্যাস ইকুয়েশনে কি ব্যবহার করা হয়েছিল, ভি সমান ভেলোসিটিটা কি ব্যবহার করা হয়েছিল, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা তো রুট মিন স্কয়ার ভেলোসিটি হবে, কারণ কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকেই এই গ্যাসের ইকুয়েশনগুলো আসে। তাহলে এটা কি হবে যে সি স্কয়ার হাফ এম সি স্কয়ার আর এম এস এর সি স্কয়ার। এটা হচ্ছে গ্যাস অণুর গড় গতিশক্তি। গ্যাস অণুর গড় গতিশক্তি হচ্ছে এটা। ডেরিভেশন তোমাদের বইতে আছে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো তাহলেই হবে। গ্যাস অণুর গড় গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এই ফর্মুলাটা থেকে খালি ভি এর জায়গায় আমি এই গ্যাস অণুগুলোর ক্ষেত্রে রুট মিন স্কয়ারটা ব্যবহার করলাম। এটা একটা সিটা, একটা গতিবেগ। এবার দেখো এই গ্যাস অণুর গড় গতিশক্তির মান, এইটা আমাদের বার করতে হবে যে গ্যাস এই যে গড় গতিশক্তির যে মানটা, এই মানটা কত সেটা আমরা কিন্তু বার করব। গ্যাস অণুর গড় গতিশক্তির মান। আচ্ছা এইখানে দেখো আমরা এখান থেকে বার করব সি আর এম এস। এই মানটা আমরা কি পেয়েছি? এই মানটা পেয়েছি √3RT/m। এইটা পেয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছো এই √3RT/m কেন। এখানে দেখো CRMS ব্যবহার করার সুবিধা হচ্ছে যে এখানে কোনো কিছুই গ্যাসের গতিবেগের কোনো টার্মটা নেই, জাস্ট এখানে কয়েকটা টেম্পারেচার আছে, মলিকুলার মাস আছে আর সর্বজনীন গ্যাস ধ্রুবক আছে, সেটা বার করলেই হয়ে যাবে। আমরা অঙ্ক করব যে √3RT/m। এটা পেয়েছি। এটা পাওয়ার পরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের আগের এপিসোডে একটা বোলজম্যান কনস্ট্যান্ট বলে একটা জিনিস শিখিয়েছিলাম। বোলজম্যান কনস্ট্যান্ট কাপ্পা কে ইজ ইকুয়াল টু বা কে বলতে পারো, কেটাকে একটু এরকম ভাবে লিখতে হবে। কাপ্পা ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, সর্বজনীন গ্যাস ধ্রুবক আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটাই হচ্ছে বোলজম্যান ধ্রুবক বলেছিলাম। দেখো তোমরা নোট যদি করে থাকো তাহলে করতে পারবে। এটা বোলজম্যান ধ্রুবক। তাহলে এখানে আর এর মানটা কি হবে, আর ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু এন, আপ্পা ইন্টু এন। তাহলে এক্ষেত্রে আমরা এটা করতে পারি না, দেখো এটা আমরা করতে পারি √3 আর এর জায়গায় আমি লিখছি কাপ্পা বোলজম্যান ধ্রুবক ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক এন, এটা লিখলাম অ্যাভোগাড্রো সংখ্যা এন। আর এখানে কি করলাম, এখানে করলাম টি যেমন ছিল টি করে দিলাম। আর এমটাকে আমি লিখতে পারি সেই আমি আগের বারে যেটা বললাম যে এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমি প্রয়োগ করি, এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করি, এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করে থাকি, দেখো যদি এখানে আমরা যদি গ্যাসের ভর যদি একটা অণুর ভর যদি এম হয় এবং গ্যাসের এক মোল গ্যাসের কণা সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এম ইন্টু এন অ্যাভোগাড্রো সংখ্যা যদি গুণ করি তাহলে গ্যাসের মলিকুলার মাস পাবো বড় হাতের এম। তাহলে এই এম এর জায়গায়, এই বড় হাতের এম এর জায়গায় মানে গ্যাসের মলিকুলার মাসের জায়গায় আমি ছোট হাতের এম ইন্টু এন করতে পারি। তাহলে দেখেন যে কি আসছে, এই এন কেটে গেল, কেটে কি আসছে, কেটে আসছে √3 k × T/m। এটা পেয়েছি √3 k T/m।
এটা পেলে। তো √3kT/m এটা পেলে। এবার তুমি এখানে RMS এর জায়গায় তুমি এইটা লিখবে 3kT/m, 3kT/m এইটা লিখবে। আচ্ছা, এবার √3kT/m এটা লেখো, তাহলেই হবে। এবার দেখো তাহলে, আচ্ছা এখানে যদি আমি করি c²RMS তাহলে কি হবে, c²RMS তাহলে কি হবে, তাহলে এটার স্কোয়ার, এটা স্কোয়ার যদি হয় তাহলে 3 × k × T/m, ব্যাস পেয়ে গেলাম। √টা এটা উঠে গেল স্কোয়ারটা। এখানে কে মানে কি, কে মানে হচ্ছে বোলজম্যান ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, এম হচ্ছে গ্যাসের একটা অণুর ভর। তাহলে এখান থেকে এইখানে তুমি যদি এটাকে রিপ্লেস করো তাহলে কি পাচ্ছ দেখো, গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি। তাহলে এই যে মানটা কি পাচ্ছ দেখো, 12m, আর এটা কি পাচ্ছ ইন্টু 3 × k × T/m, এই মানটা তুমি এইমাত্র পেলে RMS করে। এবার দেখো যদি এখান থেকে এই m কেটে যায় তাহলে কি আসছে 3/2 k × T, 3/2 kT, এটা পাচ্ছ। এবার দেখো এটা হচ্ছে, এটা থেকে একদম কি বোঝা যায় যে গ্যাস অণুর গড় গতিশক্তির মান, এটা তো গড় গতিশক্তি, এই গড় গতিশক্তির মান পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা থেকে একদম বোঝা যাচ্ছে পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অণুর গড় গতিশক্তির মান সমানুপাতিক, কারণ এটা 3/2 তো একটা সংখ্যা, আর এটা বোলজম্যান ধ্রুবক। তাহলে গ্যাস অণুর গড় গতিশক্তির মান পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এবার এটা হচ্ছে একটা অণু, এটা গেল হচ্ছে এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে গড় গতিশক্তির কথাটা ব্যবহার করলাম, মানে একটা অণুর গ্যাস অণুর প্রতি অণুর গড় গতিশক্তি, প্রতি অণু গড় গতিশক্তির মানটা হচ্ছে এইটা। এবার যদি আমরা করি যে যদি টেম্পারেচার, যদি টি কেলভিন, এই টি কেলভিন টেম্পারেচার উষ্ণতায় 1 মোল অণুর মোট শক্তি, 1 মোল অণুর মোট গতিশক্তি কত হবে, মোট গতিশক্তি 1 মোল অণুর মোট গতিশক্তি কত হবে, 1 মোল অণুর মোট গতিশক্তি হবে দেখো, তো এইটা তো হচ্ছে একটি অণুর প্রতি অণুর গড় গতিশক্তি, সেটা হচ্ছে এইটা প্রতিটা অণুর গড় গতিশক্তি একটা রেসপেক্ট। এবার দেখো টি কেলভিন উষ্ণতায় 1 মোল অণুর মোট গতিশক্তি কত হবে, তাহলে এটা 1 মোলের মধ্যে কণা সংখ্যা কত আছে, কণা সংখ্যা আছে n, অ্যাভোগাড্রো সংখ্যক, ইনটু এই এক প্রতি অণুর গড় গতিশক্তি অর্থাৎ ইসাইলন বার। ইসাইলন বার যদি হয় তাহলে এখানে n আমি করছি, দেখো এখানে ইসাইলনের মানটা আগে বসে, ইসাইলনের মানটা কি পেয়েছি 3/2 kT ইনটু n, 3/2 kT ইনটু n, তাহলে 3/2 kT ইনটু n, এখানে ক্ষেত্রে এখানে n মানে কি দেখো, n মানে সেই বোলজম্যান ধ্রুবকটা বলেছিলাম, বোলজম্যান ধ্রুবক ইজ ইকুয়াল টু সর্বজনীন গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে n মানে আমি বলতে পারি n ইজ ইকুয়াল টু R/k। তাহলে এখানে আমি এই n এর জায়গায় 3/2 k ইনটু T, k ইনটু T, আর n এর জায়গায় আমি লিখতে পারি R/k। এই k টি কেটে গেল, তাহলে কি আসছে 3/2 RT, 3/2 RT। তাহলে টি কেলভিন উষ্ণতায় 1 মোল অণুর মোট গতিশক্তি 3/2 RT। দেখো ডেরিভেশন অতটা প্রয়োজন নেই, কিন্তু 1 মোল অণুর মোট শক্তিটা কত 3/2 RT, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে 1 মোল অণুর মোট গতিশক্তি হচ্ছে 3/2 RT। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খুব ভালো করে করবে। আমরা 1 মোল অণুর মোট গতিশক্তি আমরা দেখিয়ে দিলাম 3/2 RT। এবার দেখো কয়েকটা প্রমাণ আছে, এই প্রমাণগুলো করে দিলেই আজকে শেষ করে দেবো, একটু বড় এপিসোড হয়ে যাচ্ছে, যাই হোক একটু হয়ে যাক। যে গ্যাসের গতীয় তত্ত্বের সাহায্যে বিভিন্ন সূত্র, কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন রকম সূত্র পাবো, কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ডিফারেন্ট যে লগুলো, বিভিন্ন যে সূত্র,
বিভিন্ন গ্যাস সূত্রের উপাদান, বিভিন্ন যে গ্যাস সূত্রের উপাদান, আমরা 4টে বা 5টা করব বিভিন্ন গ্যাস সূত্রের উপাদান। দেখো আমরা এটাকে আমরা উপাদান করব, এটা আমরা দেখে নেব। তার মানে কাইনেটিক গ্যাস থিওরি থেকে আমরা কিন্তু বিভিন্ন গ্যাসের যে এক্সপেরিমেন্টাল যে ফ্যাক্টরটা, গ্যাসের সূত্র উপাদান করতে পারি। তো এখানে কি বলা হয়েছিল কাইনেটিক গ্যাস ইকুয়েশনে, পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার rms, এটা বলা হয়েছিল। এটাকে একটু আমরা কায়দা করে লিখি, 3 পাই, আচ্ছা এটাকে আমরা একটু কায়দা করে লিখি যে 2/3n, 2/3nটা লিখলাম, 2টা আমি এক্সট্রা লিখেছি, এই জন্য আমি কি করলাম এখানে 1/2 m c স্কয়ার rms। দেখো এইটা হচ্ছে গড় গতি শক্তিটাকে আমি এদিকটা কিন্তু ফেলে দিতে পারলাম, হাফ m c স্কয়ার rms, হাফ m v স্কয়ার। আর এই দিকটাকে একটু 2টা আমি এক্সট্রা লিখেছিলাম, সেই 2টা কেটে যাচ্ছে, আলটিমেট কিন্তু 1/3 mn c স্কয়ার rms ই আসছে। আমি একটু কায়দা করে এটা লিখলাম, এখান থেকেই তোমার কিন্তু সবকিছু সূত্র বেরিয়ে যাবে। এবার যদি বয়েলের সূত্র চাই, বয়েলের সূত্র, তো বয়েলের সূত্র এখান থেকে যদি বয়েলের সূত্র যদি উপাদান করতে চাও, বয়েলস ল যদি উপাদান করতে চাও তাহলে কি করবে, বয়েলস যদি উপাদান করতে চাও তাহলে পিভি, দেখো এখানে কি, এখানে বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট ছিল, বয়েলের সূত্রে কনস্ট্যান্ট ছিল নির্দিষ্ট উষ্ণতায় টেম্পারেচার আর নির্দিষ্ট ভর মানে মোল সংখ্যা, এটা কনস্ট্যান্ট ছিল। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এই যে হাফ এম ভি স্কয়ার, এটা তো গ্যাসের হাফ এম সি স্কয়ার rms, এটা তো গ্যাসের গড় গতিশক্তি, তো এটা গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি। তাই গড় গতিশক্তির মানটা কিসের উপর নির্ভর করবে, টেম্পারেচারের উপর। গড় গতিশক্তির মানটা তো আমরা কিসের উপর নির্ভর করবে, আমি জানি গড় গতিশক্তির মানটা টেম্পারেচারের উপর নির্ভর করে, গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসেসে বলা হয়েছে। আর টেম্পারেচারের উপর যদি নির্ভরশীল হয় তাহলে একটা ফিক্সড টেম্পারেচারে এই হাফ এম সি স্কয়ার rms এটার মানটাও নির্দিষ্ট, অর্থাৎ এখানে 2/3n, এই nটা কনস্ট্যান্ট এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে গ্যাস অণুগুলোর যে গড় গতিশক্তি সেটাও নির্দিষ্ট। তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি না যে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা তো পরিষ্কার বলে দিতে পারে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচারে গ্যাস, এটা তো গড় গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, সেই ফর্মুলা থেকে হাফ এম সি স্কয়ার rms, সেটার মানটা নির্দিষ্ট হলে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই মানটাও বলতে পারি। ঠিক আছে, এবার চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কিভাবে উপাদান করব, এটা বয়েলস ল হয়েছে, চার্লসের সূত্র, চার্লস ল। দেখো চার্লস ল আমরা কিভাবে উপাদান করব, চার্লস ল, তো চার্লস সূত্র, সূত্র কে ফিক্স, চার্লসের সূত্র ফিক্স হচ্ছে প্রেসার এবং নির্দিষ্ট ভর, এখানে যে মল এন এটা ফিক্স থাকবে, মানে মোল সংখ্যাটা ফিক্স থাকবে। তো দেখো চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে যদি দেখো এখানে আমরা বলেছিলাম যে এই যে এটা কিন্তু এইটা গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী পড়েছি যে এই টার্মটা, অর্থাৎ গ্যাসের গতিশক্তিটা, গড় গতিশক্তিটা টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পরম উষ্ণতার সমানুপাতিক। এটা আমরা গ্যাসের গতিতত্ত্বের যে সূত্রটা করেছি, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যতে, লাস্ট স্বীকার্যতায় করেছিলাম, গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক, এটা তো করেছিলাম। তো দেখো এইখান থেকে একদম পরিষ্কার, তো এই যে রাশিটা এখানে যদি ফিক্সড টেম্পারেচার হয়, তো ফিক্সড টেম্পারেচারে এটা দেখো, আর এখানে তাহলে কি হচ্ছে, এই যে পিভি, এই পিভির সঙ্গে এটা তো একদম ফিক্সড, কারণ এখানে তো এনটা ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট, আর এখানে হাফ এম সি স্কয়ার rms প্রপোর্শনাল টু টি, মানে এটা থেকে কি বলতে পারি, মানে এই পিভির মানটা প্রপোর্শনাল টু হাফ এম সি স্কয়ার rms, হাফ এম সি স্কয়ার rms, আবার হাফ সি এম সি স্কয়ার rms প্রপোর্শনাল টু টি, তাহলে পিভি প্রপোর্শনাল টু টি, তাহলে যদি ফিক্সড টেম্পারেচার হয়, তাহলে কি হবে, ফিক্সড ভি প্রপোর্শনাল টু টি। এটাই তো চার্লসের সূত্র বলা হয়েছিল যে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টু টি। তো দেখো এটা চার্লসের সূত্রের উপাদান করে ফেলতে পারলাম। আর দেখো এবার আছে অ্যাভোগাড্রো সূত্র।
অ্যাভোগাড্রো সূত্রটা কি হবে? অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো 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 সূত্র অ্যাভোগাড্রো সূত্রটা কি হবে? অ্যাভোগাড্রো সূত্রটা কি ছিল? ভি প্রপোর্শনাল টু এন। দেখো এখানে একদম ভি প্রপোর্শনাল টু এন একদম নির্দিষ্ট, যখন টি স্থির এবং কি হবে, এবং পি স্থির। তো দেখো এখান থেকে তো তাই আসছে। তো এখান থেকে যদি পিটা যদি স্থির হয়ে যায়, এটা যদি পিটা যদি ফিক্স হয়ে যায়, আর এখানে টিটা যদি স্থির হয়, তাহলে এই যে গড় গতিশক্তিটা, এটা তো টি এর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ টি যদি বাড়ে গড় গতিশক্তি বাড়বে, টি যদি কমে গড় গতিশক্তি কমবে। কিন্তু এটা টি যদি ফিক্স হয়ে যায়, তাহলে এই মানটাও ফিক্স হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে একদম পরিষ্কার যে ভি প্রপোর্শনাল টু এন, এই 2/3 এন, মানে এখানে এন যত বাড়বে তত কিন্তু ভি এর মানটাও তত বাড়বে। এটাই তো অ্যাভোগাড্রো সূত্র। ঠিক আছে, আরেকটা যেটা লাস্ট করবো সেটা হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাস সমীকরণ সেটা আমরা করবো। আদর্শ গ্যাস সমীকরণে আমরা কি করেছি দেখো। আদর্শ গ্যাস সমীকরণে হ্যাঁ, এখানে একটা জিনিস আদর্শ গ্যাস সমীকরণ করতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ উৎপাদন। আদর্শ গ্যাস সমীকরণ কোথা থেকে করবো? কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে। আদর্শ গ্যাস সমীকরণ আমরা করব কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে। আদর্শ গ্যাস সমীকরণ করব। তো আদর্শ গ্যাস সমীকরণ করলে দেখো আমরা এখান থেকে কি করেছি, যে এখান থেকে আমরা করেছি যে পিভি, আচ্ছা আরেকবার আমি লিখছি, এটা পিভি ইজ ইকুয়াল টু 2/3 এন ইন্টু, আমি আরেকবার এটা একই জিনিস লিখছি, হাফ এম সি স্কোয়ার আরএমএস, এটা করেছি। এবার দেখো এই যে এন এবং এই যে এটা যদি 1 মোল গ্যাসের কথা যদি বিবেচনা করা হয়, 1 মোল, তাহলে এই যে এন সংখ্যাটা কি দ্বারা রিপ্লেস হবে? এন মানে কত তখন? 1 মোল গ্যাসের ক্ষেত্রে এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে বড় হাতের এন দ্বারা রিপ্লেস হবে। যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে ফর 1 মোল অফ গ্যাস পিভি ইজ ইকুয়াল টু 2/3 বড় হাতের এন অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু হাফ এম সি স্কোয়ার আরএমএস, এটা হলো। আচ্ছা এবার তুমি এটাকে একটু হিসাব করে দেখো। 2/3 ইন্টু এন ইন্টু এই হাফ এম সি স্কোয়ার আরএমএস। 1 মোল গ্যাসের ক্ষেত্রে হাফ প্রতিটি অণুর গড় গতিশক্তি, এটা হচ্ছে প্রতিটি অণুর গড় গতিশক্তি, এটা হচ্ছে প্রতিটি অণুর গড় গতিশক্তি। তাহলে দেখো প্রতিটি অণুর গড় গতিশক্তি ইন্টু এন মানে কি? 1 মোল গ্যাসের মোট গতিশক্তি করলাম না একটু আগে। তাহলে এখানে কি আসছে? তাহলে এখানে আছে 2/3 ইন্টু এন ইন্টু প্রতিটি অণুর গড় গতিশক্তি। তাহলে কি হবে? 1 মোল গ্যাসের মোট গতিশক্তি। তাহলে 2/3 ইন্টু 1 মোল গ্যাসের মোট গতিশক্তি, তো 1 মোল গ্যাসের মোট গতিশক্তি কত পেয়েছো? 1 মোল গ্যাসের মোট গতিশক্তি পেয়েছিলে না 3/2 RT। তাহলে 3/2 এখানে 2/3, 1 মোল গ্যাসের গতিশক্তি 3/2 RT করে দাও। তাহলে কি আসছে? এই 3 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে। তাহলে কি আসছে? PV ইজ ইকুয়াল টু RT। তাহলে PV ইজ ইকুয়াল টু RT, এটাই তো আদর্শ গ্যাসের 1 মোল গ্যাসের জন্য এটা সমীকরণ, PV ইজ ইকুয়াল টু RT। তাহলে নিশ্চয়ই প্রমাণ কিন্তু করতে পারলে। এই প্রমাণগুলো উচ্চ মাধ্যমিক স্তরে তেমনভাবে না এলেও জয়েন্ট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু আসতে পারে। ছোট প্রশ্ন, এটাতে এমসিকিউ হবে না, এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। খুব সোজা, একটু নিজে একটু ক্লোজ লুক দাও, মানে একটু ভালোভাবে দেখো। আজকের যে পড়াটা একটু ভালো করে নিজেকে বুঝতে হবে। একবার না হলেও 2বার এপিসোডে দেখো, মানে দুবার রিভিশন করে দেখো, পজ করে দেখো এবং রিপিট করো, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারো যে কী বলতে চাইছি। এই জায়গাটা অনেকটা করলাম। এর পরের দিন আমরা এই যে গ্যাসের যে 3টে গতিবেগ পেয়েছি, অর্থাৎ গড় গতিবেগ, গড় বেগ যেটাকে বলে, গড় বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি এবং মোস্ট প্রবাবল ভেলোসিটি, ওটা সম্বন্ধে কিছু অঙ্ক নিউমেরিক্যাল আমরা পরের এপিসোডে করব। আজকে দীর্ঘ এপিসোড করলাম, বড় একটা এপিসোড করলাম। এই এপিসোডে কিন্তু খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। একবার যদি বুঝতে না পারো 2-3বার দেখেও কিন্তু বুঝতে হবে। বইটাকে সামনে রাখো, বইটাকে সামনে রেখে একটু ফলো করো। আমি যে কথা বলেছি সব কথাগুলি কিন্তু বইতে আছে।
আজকে এই পর্যন্ত। এরপর নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো করে পড়াশোনা করো।